বাংলা সাহিত্যের সব ধরনের গল্পগুলি একটু মশলাদার করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই চ্যানেল গল্পময়। আমাদের গল্পময় চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের গল্পময় চ্যানেলে আপনারা অবশ্যই গল্প শুনুন এবং গল্পগুলিকে লাইক শেয়ার করুন, যা আমাদেরকে উৎসাহিত করবে। আর ভালো লাগা না লাগার ব্যাপারগুলি কমেন্ট করুন, যা আমাদের পরবর্তী সংযোজন তৈরিতে সহায়ক হবে। আমাদের পরবর্তী সংযোজন সবার আগে পেতে আমাদের গল্পময় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের তথা প্রথম সংযোজন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনীর গল্প বাঘের বাচ্চা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1899 সালের 30শে মার্চ ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর শহরে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন অমর গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ, যা প্রথম আত্মপ্রকাশ পেয়েছিল 1932 সালে সত্যান্বেষী গল্পের মাধ্যমে। 22টি কবিতার সংকলন নিয়ে প্রকাশিত যৌবন স্মৃতি ছিল তার প্রকাশিত প্রথম বই। এছাড়াও বাংলা সাহিত্যে তার অজস্র অবদানও রয়েছে। উল্লেখযোগ্য ব্যাপার হলো তিনি ভারতের বিভিন্ন বর্ণময় ঐতিহাসিক কাহিনীকে গল্পময় করে বাংলা সাহিত্যকে অলংকৃত করেছেন। এরকমই একটি গল্প হলো বাঘের বাচ্চা। শুরু করছি আমাদের আজকের তথা প্রথম সংযোজন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বাঘের বাচ্চা। পরিবেশনায় আমি অভিষেক আর জয়িতা। পুনা গ্রাম হইতে প্রায় 7-8 ক্রোশ দক্ষিণ পশ্চিম দিকে, উপত্যকা হইতে বহু ঊর্ধ্বে, গিরিসংকটের ভিতর দিয়া দুইজন সওয়ার নিম্নাভিমুখে অবতরণ করিতেছিল। চারিদিকেই উচ্চ নিচ্চ ছোট বড় পাহাড়ের শ্রেণী, যেন কতগুলো অতিকায় কুম্ভীর পরস্পরে ঘেঁষাঘেঁষি হইয়া তাল পাকাইয়া এই হেমন্ত অপরাহ্নের সোনালী রৌদ্রে শুইয়া আছে। তাহারই মধ্যে পিপিলিকার মতো দুইটি প্রাণী সূর্যের দিকে পশ্চাৎ করিয়া ক্রমশ দীঘায়মান ছায়া সম্মুখে ফেলিয়া ধীরে ধীরে নামিয়া আসিতেছিল। এখান হইতে উপত্যকা দৃষ্টিগোচর নয়, পথেরও কোনো চিহ্ন কোথাও নাই। চতুর্দিকে কেবল উলঙ্গ কর্কশ পাহাড়, মাঝে মাঝে দুই একটা খর্বাকৃতি কণ্টক গুল্ম। এই সকল চিহ্ন ছাড়া প্রতীককে বহু দূরস্থ জনপদে পরিচালিত করিবার কোনো নিদর্শন নাই। অনভিজ্ঞ ব্যক্তির পক্ষে এরূপ স্থানে দিগ্ভ্রান্ত হইবার সম্ভাবনা অত্যন্ত অধিক। অশ্বারোহী দুইজন যে পথ দিয়া নামিতেছিল তাহাকে পথ বলা চলে না। বিশার জল চূড়া হইতে নামিবার সময় পর্বতগাত্রে যে উপপিচ্ছিল প্রণালী রচনা করে, সেইরূপ একটি প্রণালী পাহাড়ের শীর্ষ হইতে প্রায় ঋজু রেখায় পদমূল পর্যন্ত নামিয়া গিয়াছে। সবার দুইজন ঘোড়ার বলগা ছাড়িয়া দিয়া পরস্পর বাক্যালাপ করিতে করিতে চলিয়াছিল। খর্বদেহ রোমশ পাহাড়ি ঘোড়া স্বেচ্ছা মতন সেই ঢালু বিপজ্জনক পথে সাবধানে অবতরণ করিতেছিল। এই স্থানে পথ এত বেশি ঢালু যে একবার অশ্বের পদস্থলন হইলে আরোহীর মৃত্যু অনিবার্য, কিন্তু সেদিকে আরোহীদের দৃষ্টি নেই। আরোহীদের মধ্যে একজন প্রাচীন বয়স্ক, মাথার চুল ও গোঁফ পাকা, বর্ণ এত বয়স তপ্ত কাঞ্চনের ন্যায়।
কপালের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত শ্বেতচন্দনের দুইটি রেখাবোধ করি জরাজনিত ললাট রেখাকে ঢাকিয়া দিয়াছে। মস্তকে শুভ্র কাপাসী বস্ত্রের উষ্মিস, দেহে তুলুটু আংরাকার ফাঁকে বাম স্কন্ধের উপর উপবীতের একাংশ দেখা যাইতেছে। চোখে মুখে একটি দৃঢ় আচঞ্চল বুদ্ধির প্রভা, দেখিলেই বোঝা যায় ইনি একজন শাস্ত্রাধ্যায়ী অভিজাত বংশীয় ব্রাহ্মণ। ইহার হস্তে কোনো অস্ত্র নাই, কিন্তু যেরূপ স্বচ্ছন্দ নিশ্চিন্ততার সহিত অশ্বপৃষ্ঠে অটল হইয়া বসিয়া আছেন, তাহাতে মনে হয় কেবল ব্রহ্মবিদ্যার অনুশীলন করিয়াই তিনি জীবন অতিবাহিত করেন নাই। দ্বিতীয় আরোহীটি ইহার সম্পূর্ণ বিপরীত, বয়স বোধ করি 16 বৎসর অতিক্রম করে নাই। দেহের বর্ণ শ্যাম, কিন্তু মুখের গঠন অতিশয় ধারালো। মৃদঙ্গ সদৃশ মুখের মধ্যস্থলে সেনচাঞ্চুর মতন নাসিকা, এই অল্প বয়সেই তাহার মুখে শিকারীর মতন একটা শানিত তীব্রতা আনিয়া দিয়াছে। চক্ষু দুটি বড় বড়, চক্ষু তারকা নিবিড় কৃষ্ণবর্ণ, বালক সুলভ চঞ্চলতা সত্ত্বেও দৃষ্টি অতিশয় তীক্ষ্ণ ও মর্মভেদী। ওষ্ঠের ওপর ও চিবুকের নিম্নে ঈশানাম মাত্র রোমরেখা দেখা দিয়াছে, তাহাও বর্ণের মলিনতার জন্য স্পষ্ট প্রতীয়মান নয়। ভ্রুযুগল সূক্ষ্ম ও দূর প্রসারিত, সহসা এই বালকের মুখ দেখিলে একটা অপূর্ব বিভ্রম জন্মে, মনে হয় যেন একখানা তীক্ষ্ণ ধারবাঁকা কৃপাণ সূর্যলোকে ঝকঝক করিতেছে। মুখ হইতে দৃষ্টি নামাইয়া দেহের প্রতি চাহিলে কিন্তু আরো চমক লাগে। মুখের মতো দেহে সৌষ্ঠব নাই, প্রস্থের তুলনায় দৈর্ঘ্যে দেহ অত্যন্ত খর্ব, প্রথমেই মনে হয় অতিশয় বলশালী। কোটি হইতে পায়ে সুরতোলা নাগরা জুতা পর্যন্ত প্রাণসার, অথচ ক্ষীণ, মৃগাচরণের মতো যেন অতি দ্রুত দৌড়াইবার জন্যই সৃষ্ট হইয়াছে। কিন্তু কোটি হইতে ঊর্ধ্বে দেহ ক্রমশ প্রশস্ত হইয়া বক্ষস্থল এইরূপ বিশালায়তন ধারণ করিয়াছে যে বিস্মিত হইতে হয়। আরো অদ্ভুত তাহার দুই বাহু, আজানুলম্বিতা বলিলেও যথেষ্ট হয় না। সন্দেহ হয় ঘোড়ার পিঠে বসিয়া হাত বাড়াইলেই মাটি হইতে উপলখণ্ড তুলিয়া লইতে পারে। তাহার উপর যেমন সুপুষ্ট তেমনি পেশিবহুল, দুই বাহু দিয়া কাহাকেও সবলে জড়াইয়া ধরিলে তাহার পাঞ্জর ভাঙিয়া যাওয়া অসম্ভব নয়। এই বালক হাসিতে হাসিতে চতুর্দিকে চঞ্চল চক্ষে দৃষ্টপাত করিতে করিতে নামিতেছিল। ঘোড়ার রেকব নাই, লাল রেশমের জরিমোড়া লাগামও ছাড়িয়া দিয়াছে, অথচ কম্বলের জিনের উপর এমন ভাবে বসিয়া আছে যেন সে আর ঘোড়া পৃথক নয়, কোনো ক্রমেই তাদের বিচ্ছিন্ন করা যাইবে না। বাম হস্তে আগাগোড়া লোহার ভারী বল্লমটা এমনই অবহেলা ভিড়ে ধরিয়া আছে যেন পাগড়ির উপর রূপিত সুপুচ্ছটার চেয়েও সেটা হালকা। ঘোড়া দুইটি পাহাড়ের পদমূলে আসিয়া দাঁড়াইল। সম্মুখে প্রায় 50 গজ দূরে আরো একটা পাহাড় আরম্ভ হইয়াছে, এবার সেইটাতে চড়িতে হইবে। সূর্য পিছনের উচ্চ পাহাড়ের চূড়া স্পর্শ করিল, শীঘ্রই তাহার আড়ালে ঢাকা পড়িবে। বালক চতুর্দিকে চাহিয়া প্রাণ শক্তির অতি শয্যাবশতই উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। তারপর বলিল, দাদু প্রতিধ্বনি শুনবে? হোয়া হো 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 হো।
চুপ, এইবার শোনো। হোয়া, হো, 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 হো। কয়েক মুহূর্ত পরেই তিন দিক হইতে ভৌতিক শব্দ ফিরিয়া আসিল। বালক অঙ্গুলি নির্দেশ করিয়া উত্তর দিকের একটা উচ্চ পর্বত শৃঙ্গ দেখাইয়া বলিল, ওইটে সবচেয়ে দূরে। আওয়াজ ফিরে আসতে কত দেরি হলো দেখলে? চোখে দেখে কিন্তু বোঝা যায় না কোনটা কাছে কোনটা দূরে। অন্ধকার রাত্রে পথ হারিয়ে গেলে প্রতিধ্বনি ভারী কাজে লাগে না দাদু? বৃদ্ধ মৃদু হাস্যে উত্তর করিলেন, তা লাগে, কিন্তু অন্ধকার রাত্রে এরকম জায়গায় পথ হারিয়ে যাওয়ার তোমার কোনো সম্ভাবনা আছে কি? বালক বলিল, তা নেই, কিন্তু তুমি আমার চোখ বেঁধে দাও, দেখো আমি ঠিক পুনায় ফিরে যেতে পারবো। বৃদ্ধ বলিলেন, সে আমি জানি, লেখাপড়ার দিকে তোমার একেবারে মন নেই। কেবল দিবারাত্রি পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াতে পেলেই ভালো থাকো। তোমার বাবা যখন আমার কাছে কৈফিয়ত চাইবেন, তখন যে আমি কি কৈফিয়ত দেব তা জানি না। বালকের মুখে একটা দুষ্টুমির হাসি খেলিয়া গেল। সে বৃদ্ধের দিকে আর চোখে কটাক্ষপাত করিয়া বলিল, আচ্ছা দাদু, আলিফ ভালো না ও ভালো? বাঁ দিক থেকে ডান দিকে লেখা সুবিধে না ডান দিক থেকে বাঁ দিকে? বৃদ্ধ বিরক্ত হইয়া বলিলেন, সে তুমি বুঝতে পারবে না। 16 বছর বয়স হলো, এখনো নিজের নাম সই করতে শিখলে না। তোমার লেখাপড়ার চেষ্টা করাই বৃথা। কিন্তু শিকারের দিকেও তো তোমার মন নেই দেখতে পাই। আজ সারাদিন ঘুরে একটা খরগোশও মারতে পারলে না। বালক আক্ষেপে হস্ত উৎক্ষিপ্ত করিয়া বলিল, খরগোশ খরগোশ আমি মারতে পারি না। আমার ভারী মায়া হয় ওইটুকু জানোয়ার, তার উপর হিংসার লেশ তার শরীরে নেই, খালি প্রাণপণে পালাতে জানে। বৃদ্ধ জিজ্ঞাসা করিলেন, তবে কোন জানোয়ার মারতে চাও শুনি? বাঘ? উৎসাহ প্রদীপ্ত চক্ষে কিশোর বলিল, হ্যাঁ বাঘ। এ পাহাড়ে বাঘ পাওয়া যায় না দাদা? বৃদ্ধ মাথা নাড়িয়া বলিলেন, না, শুনেছি আর দক্ষিণে পাহাড়ের গুহায় বাঘ আছে, কিন্তু তুমি বাঘ মারবে কি করে? ভয় করবে না? ভয়? বালকের উচ্চ হাস্য আবার চারিদিকে প্রতিধ্বনি তুলিল। আচ্ছা দাদু, ভয় জিনিসটা কি আমাকে বুঝিয়ে বলতে পারো? সকলের মুখেই ওই কথাটা শুনতে পাই, কিন্তু ওটা যে কি পদার্থ সে বুঝতে পারি না। ভয় কি ক্ষুধার মতো কোনো একটা প্রবৃত্তি? দাদু বলিলেন, ভয় কি তা বুঝতে পারবে যেদিন প্রথম যুদ্ধে নামবে, যেদিন হাতিয়ার বন্ধ শত্রুকে সামনে দেখতে পাবে। বালক কি একটা বলিতে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সংবরণ করিয়া লইয়া চুপ করিয়া ভাবিতে লাগিল। এমন সময় দাদু বলিলেন, আমি বড় বড় বীরের মুখে শুনেছি যে তারাও প্রথমে শত্রুর সম্মুখীন হয়ে ভয় পেয়েছেন, তবে এতে লজ্জার বিষয় কিছু নেই। সেই ভয়কে জয় করাই প্রকৃত বীরত্ব। সূর্য গিরিশৃঙ্গের অন্তরালে অদৃশ্য হইল। সঙ্গে সঙ্গে নিম্নভূমির উপর ছায়ার একটা সূক্ষ্ম জবনিকা পড়িয়া গেল। শুধু ঊর্ধ্বে রগ্ন গিরিকূট এবং আরো ঊর্ধ্বে নীল আকাশে একখণ্ড মেঘ সিন্দুর বর্ণ ধারণ করিয়া জ্বলিতে লাগিল। দাদু নিজের অশ্ব সম্মুখে চালিত করিয়া কহিলেন, আর দেরি নয়, সন্ধ্যা হয়ে আসছে, এখনো 2টো পাহাড় পার হতে বাকি। পুনা পৌঁছাতে রাত হয়ে যাবে। বালক তাহার অনুগামী হইয়া বলিল, তা হলেই বা, আমি তোমাকে পথ দেখিয়ে ঠিক নিয়ে যাব। দাদু বলিলেন, রাত্রে এসব পাহাড় পর্বত নিরাপদ নয়। শোনোনি,
এদিকে গায়ে বস্তিতে আজকাল প্রায় লুটতরাজ হচ্ছে। বালক ভারী বিস্ময় প্রকাশ করিয়া বলিল, তাই নাকি? কই, আমি তো শুনিনি। কারা লুটতরাজ করছে? দাদু বলিলেন, তা কেউ জানে না, বোধহয় এই দিকের বুনো পাহাড়ি মাওয়ালিরা ডাকাতি করছে। বিজাপুর এলাকার 3টে বড় বড় গ্রাম গত 4 মাসের মধ্যে লুট হয়ে গেছে। শুনতে পাই তাদের সদর একজন ছোকরা লোহার সাজোয়া আর মুখোশ পরে ঘোড়ায় চড়ে লুটেরাগুলোকে ডাকাতি করতে নিয়ে যায়। ছোড়াটা নাকি ভয়ঙ্কর কালো, বেটে আর জোয়ান। বালক তাহার হাতের বল্লমটা খেলার ছলে ঘুরাইতে ঘুরাইতে তাচ্ছিল্য ভরে জিজ্ঞাসা করিল, তাই নাকি? তুমি এত কথা কোথা থেকে জানলে দাদু? দাদু পাহাড়ে ঘোড়া চড়াইতে চড়াইতে বলিলেন, ও অঞ্চলের দেশমুখরা দরবারে নালিশ করতে এসেছিল। তাদের বিশ্বাস ডাকাতের সদর পুনার লোক। দাদুর পশ্চাতে বালকও পাহাড়ে উঠিতে উঠিতে জিজ্ঞাসা করিল, তোমরা দরবার থেকে কি ব্যবস্থা করিলে? বালক পশ্চাতে থাকিয়া মিটিমিটি হাসিতেছিল। দাদু তাহা দেখিতে পাইলেন না। কিছুক্ষণ কোনো কথা হইল না। পাহাড়ের পিঠের উপর উঠিয়া দুজনে ক্ষণকাল পাশাপাশি দাঁড়াইলেন। এখানে আবার সূর্যকিরণ আসিয়া বালকের বল্লমের ফলায় যেন আগুন ধরাইয়া দিল। সম্মুখে পাহাড়তলিতে তখন ঘোর ঘোর হইয়া আসিয়াছে। নিচের দিকে দৃষ্টপাত করিয়া বালক বলিল, আচ্ছা দাদু, এখন যদি আমাদের ডাকাতে আক্রমণ করে তাহলে তুমি কি করো? দাদু ক্ষিপ্র দৃষ্টিতে একবার চতুর্দিকে চাহিয়া বলিলেন, কি আর করি, তাদের সঙ্গে লড়াই করি। তারা যদি 50 জন হয়? তা হলেও লড়ি। বালক বলিল, কিন্তু সে যে ভারী বোকামি হবে দাদু। 50 জনের সঙ্গে লড়াই করে তুমি পারবে কেন? দাদু বলিলেন, তাতে কি, না হয় লড়াই করতে করতে মরব। বালক বিস্মিত হইয়া বলিল, কিন্তু এরকম মরে লাভ কি দাদু? তারপর মাথা নাড়িয়া বলিল, আমি কিন্তু লড়ি না। তীরের মতন এই ধারে বেয়ে পালাই। এত জোরে পালাই যে ডাকাতের বর্ষা আমাকে ছুঁতেও পারবে না। ক্ষুব্ধ বিস্ময়ে দাদু বলিলেন, কত্রিয়ার ছেলে হয়ে তুমি দুশ্মনের সামনে থেকে পালাবে? এই না বলছিলে ভয় কাকে বলে জানো না? বালক বলিল, ভয়? পালানোর সঙ্গে ভয়ের সম্পর্ক কি? পালাবো কারণ পালালেই আমার সুবিধে হবে। পরে ডাকাতদের জব্দ করতে পারবো। আর লড়ে যদি মরেই যাই তাহলে তো ডাকাতদের জিত হলো। দাদু মাথা নাড়িয়া বলিলেন, না না, এসব শিক্ষা তুমি কোথা থেকে পাচ্ছ? না লড়ে পালিয়ে যাওয়া ভয়ঙ্কর কাপুরুষতা। যে বীর সে কখনো পালায় না। রাজপুত বীরদের গল্প শোনোনি? বালক বলিল, রাজপুতদের গল্প শুনিলে আমার গা জ্বালা করে। তারা শুধু লড়াই করতে পারে, বুদ্ধি এতটুকু নেই। যিনি যত বড় বীর তিনি তত বড় বোকা। দাদু দাদু খোঁচা দিয়া বলিলেন, তুমিও তো রাজপুত। মায়ের দিক থেকে তোমার গায়েও তো যদুবংশের রক্ত আছে। বালক সবেগে শির সঞ্চালন করিয়া বলিল, না, আমি রাজপুত হতে চাই না। আমি মারাঠি। বালকের ললাট মেঘাচ্ছন্ন হইয়া উঠিল, কিন্তু পরক্ষণেই সে হাসিয়া উঠিয়া বলিল, আচ্ছা দাদু, তোমার কাছে বড় বড় যুদ্ধের গল্প শুনেছি, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারি না, সম্মুখ যুদ্ধ করার মানে কি? দাদু সহসা এ প্রশ্নের উত্তর দিতে পারিলেন না। শেষে বলিলেন,
সম্মুখ যুদ্ধ মানে সামনাসামনি শক্তি পরীক্ষা। যার শক্তি বেশি সেই জিতবে। আর যার শক্তি কম সে যদি চালাকি করে জিতে যায়, সে তো আর ধর্মযুদ্ধ হলো না। নাই বা হলো, যুদ্ধে হার জিতই তো আসল। ধর্মযুদ্ধ হলো কিনা তা দেখে লাভ কি? দাদু অনেকক্ষণ বালকের জিজ্ঞাসু মুখের দিকে চাহিয়া রহিলেন। শেষে দুঃখিত ভাবে ঘাড় নাড়িয়া বিড়বিড় করিয়া বলিলেন, বাপের স্বভাব 16 আনা পেয়েছে, তেমনি ধূর্ত আর হুঁশিয়ার, সর্বদাই লাভ লোকসানের দিকে নজর। আর শুধু বাপ কেন, বংশটাই ধূর্ত। মালতী ভোসলে যদি চালাকি করে যদু বংশের মেয়ে ঘরে না আনতে পারত, তাহলে ভোসলে বংশকে চিনত কে? আর শাহুই বা এত বড় জাগিরদার হতো কোথা থেকে? পলকের মধ্যে বালকের সংশয় প্রশ্নপূর্ণ মুখভাবের পরিবর্তন হইল। বালকোচিত কৌতূহলে দাদুর নিকটে সরিয়া গিয়া সানুনয় কণ্ঠে বলিল, দাদু, তুমি যে আমার মার বিয়ের গল্প বলবে বলেছিলে, কই বললে না? বলো না দাদু, কি করে ঠাকুরদা যদুবংশী মেয়ে ঘরে আনলেন? এই সময় নিমের ছায়াচ্ছন্ন প্রদোষান্ধকার হইতে গাভীর হাম্বা বড়ি ভাসিয়া আসিল। বালক সচকিত হইয়া বলিয়া উঠিল, ওই শোনো, দেওরামের গরু ঘরে ফিরে এলো। চলো চলো দাদু, আর দেরি নয়। সমস্ত দিন ঘুরে ঘুরে ভারী খিদে পেয়ে গেছে, এতক্ষণ তা লক্ষ্যই করিনি। দেওরামের মেয়ে নুন্নার সঙ্গে সেই যে সকালবেলায় তেঁতুলি বনের ধারে দেখা হয়েছিল, সে বলেছিল ফেরবার সময় তাজা দুধ খাওয়াবে। জয় ভবানী। বালক 2 পা দিয়া ঘোড়ার পেট চাপিয়া ধরিতেই ঘোড়া লাফাইয়া সম্মুখ দিকে অগ্রসর হইল। আঁকিয়া বাঁকিয়া পার্বত্য হরিণের মতো পাথর হইতে পাথরের উপর ধাপে ধাপে লাফাইয়া পড়িয়া বিদ্যুৎ বেগে নিচের দিকে অদৃশ্য হইল। দাদু বালকের উচ্চ কণ্ঠস্বর দূর হইতে শুনিতে পাইলেন, চলে এসো দাদু, দেওরামের ঘর ঝর্ণাতলার ঢালের উত্তর দিকে কুল গাছের জঙ্গলের মধ্যে। যদি খুঁজে না পাও হাত দিও, নুন্না এসে পথ দেখিয়ে নিয়ে যাবে। বৃদ্ধ পর্বত হইতে অবতরণ করিয়া বন্দরী বনের মধ্যে যখন দেওরামের কুটির অঙ্গনে পৌঁছিলেন, তখন দেখিলেন একটি 12-13 বছরের মাওয়ালি চাষার মেয়ে একটা ক্ষুদ্রাকায় গাভীকে দোহনের চেষ্টা করিতেছে, এবং বালক ঘোড়া ছাড়িয়া দিয়া অদূরে দাঁড়াইয়া সকৌতুক সেই দৃশ্য দেখিতেছে। গাভীটা বোধ হয় অপরিচিত ব্যক্তি ও ঘোড়া দেখিয়া ভয় পাইয়াছে, তাই কিছুতেই দুগ্ধ দহন করিতে দিতেছে না। চেষ্টা করিবা মাত্র সরিয়া সরিয়া যাইতেছে। দাঁড়া দাঁড়া, এই ধনু, দাঁড়া বলছি। মেয়েটি বিব্রত হইয়া বলিল, তুমি ওর শিং দুটো একবার ধরো না, নইলে বজ্জাত গরু কিছুতেই দুইতে দেবে না। বালক গরুর শিং ধরিবার কোনো চেষ্টা না করিয়া তামাশা করিয়া বলিল, তুই কেমন মাওলার মেয়ে, গাই দইতে জানিস না? দাঁড়া, বিশুয়াকে বলে দেব, সে আর তোকে বিয়ে করবে না। ক্ষুব্ধ লজ্জায় নুন্না এতটুকু হইয়া গিয়া বলিল, তোমার ঘোড়া দেখেই তো আজ অমন করছে, নইলে আমিই তো রোজ দুই। বালক মুরুবিয়ানা দেখাইয়া বলিল, হ্যাঁ দুই, আর বড়াই করতে হবে না, দে আমায় ঘটি, আমি দুয়ে দিচ্ছি। নুন্না বলিল, তুমি পারবে না, আমি আর বাবা ছাড়া কেউ ওকে দুইতে পারে না, তোমাকে এক্ষুনি ফেলে দে। বালকের আত্মাভিমানে ভীষণ আঘাত লাগিল। সে তর্জন করিয়া বলিল, কি ফেলে দেবে? দেখি তো কেমন তোর গরু, দে আমায় ঘটি।
নুন্নার হাত হইতে জোর করে ঘটি কাড়িয়া লইয়া বালক দুগ্ধ দহন করতে বসিল। গরুটা ঘাড় বাঁকাইয়া একবার দহনকারীকে দেখিয়া লইয়া চক্রাকারে ঘুরিতে আরম্ভ করিল। আয় ধন্যু, আয় 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 আয়, দাঁড়া 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 ধন্যু, দাঁড়া, আয় 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 ধন্যু, দাঁড়া দাঁড়া দাঁড়া। কিন্তু বালকও ছাড়িবার পাত্র নয়। ঘটি লইয়া মুখে নানা প্রকার প্রীতিসূচক শব্দ করিতে করিতে তাহার পশ্চাতে ঘুরিতে লাগিল। অবশেষে কি মনে করিয়া গাভীটি দাঁড়াইয়া পড়িল। তখন বালক সন্তর্পণে তাহার দেহে হাত বুলাইয়া দিয়া গাভীর পশ্চাৎ দিকে বসিয়া দুই জানুর মধ্যে ভাণ্ডটি ধরিয়া যেমন গাভীর উদসের দিকে হাত বাড়াইয়াছে, অমনি গাভী এক চরণ তুলিয়া তাহাকে এরূপ সবেগে পদাঘাত করিল যে বালক ভাণ্ড সমেত চিত হইয়া মাটিতে পড়িয়া গেল। আহা! নুন্না কলকণ্ঠে উচ্চহাস্য করিয়া উঠিল। গাভীটা যেন কর্তব্য কর্ম সুচারুরূপে সম্পন্ন করিয়া স্থির হইয়া দাঁড়াইয়া রোমন্থন করিতে লাগিল। দাদো অশ্ব হইতে অবতরণ করিয়া বালকের কাছে আসিয়া জিজ্ঞাসা করিলেন, লেগেছে নাকি? বালক অঙ্গের ধুলা ঝাড়িতে ঝাড়িতে উঠিয়া দাঁড়াইয়া বলিল, গরু নয়, ঘোড়া। গরু কখনো এমন যাচ্ছ রে? নে নুন্না তোর ঘটি, আমি ঘোড়ার দুধ খেতে চাই না, বাড়ি চললুম। বালক অশ্বপৃষ্ঠে উঠিতে যায় দেখিয়া নুন্না মিনতি করিয়া বলিল, আর একটু দাঁড়াও না, বাবা এলো বলে। বড্ড খিদে পেয়েছে বলেছিলে, ঘরে বাজরার রুটি আছে, এনে দেব? বালক বলিল, না, তোর রুটি দুধ কিছুই খেতে চাই না, আমি চললুম। এমন সময় কুটিরের পশ্চাতের ঘন ঝোপের ভিতর হইতে দুটি লোক বাহির হইয়া আসিল। একজন খরবাকায় বৃষস্কন্ধ মধ্যবয়স্ক লোক, অপরটি 25-26 বছর বয়সে দৃঢ় শরীর যুবা। হাতের বল্লম কুটিরের গায়ে হেলাইয়া রাখিয়া মধ্যবয়স্ক লোকটি দ্রুতপদে আসিয়া বালকের ঘোড়ার রাশ টানিয়া ধরিল। বালক তখন ঘোড়ার উপর চড়িয়া বসিয়াছে। লোকটি সানুনয় নিম্ন কণ্ঠে বলিল, লাজে ঘোড়া থেকে নামো, দুধ না খেয়ে যেতে পাবে না। যুবকটিও এতক্ষণে সশ্রন্ত্রম হাস্যোদ্গাসিত মুখে নিকটে আসিয়া দাঁড়াইয়াছিল। বালক এক লম্ফে ঘোড়া হইতে নামিয়া দৌড়াইয়া গিয়া নুন্নার চুলের মুঠি ধরিল। তাহাকে চুল ধরিয়া টানিতে টানিতে যুবকের সম্মুখে লইয়া গিয়া প্রায় তাহার বুকের উপর ফেলিয়া দিয়া বলিল, এই নে বিশুয়া, এটাকে তুই ঘরে নিয়ে যা, তোর সঙ্গে ওর বিয়ে দিলুম। যদি বজ্জাতি করে খুব পিটবি। আর এই হতভাগা গরুটা, এটাকেও তুই নিয়ে যা, ওটা হলো তোর বিয়ের যৌতুক। নুন্না বালকের হাত ছাড়াইয়া কুটিরের ভিতর পলাইয়া গেল। বিশুয়া হাসিতে হাসিতে হেঁট হইয়া বালকের পদস্পর্শ করিয়া বলিল, তুমি যখন দিলে রাজি, তখন আর আমার ভাবনা কি? এবার ঘোড়ার পিঠে তুলে ওকে নড়ে নিয়ে যাব। কি বলো দেওরাম? দেওরাম গম্ভীরভাবে একটু হাসিয়া বলিল, তা যাস, লাজে যখন তোর হাতে নুন্নাকে দিয়েই দিয়েছে, তখন আর আমি কি বলবো? আর আমি নুন্নার মন জানি, সেও তো তোকেই বিয়ে করতে চায়। এই সময় নুন্নার হাসি মুখ কুটিরের ভিতর হইতে পলকের জন্য দেখা গেল। সে কুটির দ্বার বন্ধ করিয়া দিল। দেওরাম ভূপতিত ঘটিটা তুলিয়া লইয়া দুগ্ধ দহনে প্রবৃত্ত হইল। গাভীটা এবার আর কোনো আপত্তি করিল না।
বৃদ্ধ দাদু এতক্ষণ অদূরে দাঁড়াইয়া ইহাদের কথাবার্তা শুনিতেছিলেন। তাহার মুখে সংশয় ও সন্দেহের ছায়া ঘনীভূত হইতেছিল। এই নির্জন বনের মধ্যে একটি মাত্র কুটির, তাহার অধিবাসী এই ভীমকায় দেওরাম। ইহারা কে এবং বালকের সহিত ইহাদের পরিচয় হইল কি রূপে? তিনি অগ্রসর হইয়া বিশুয়াকে জিজ্ঞাসা করিলেন, তোমরা একে চিনলে কি করে? নিমেষের জন্য বিশুয়া ও বালকের চোখে চোখে একটা ইঙ্গিত খেলিয়া গেল। বিশুয়ার মুখ ভাবলেশীন হইয়া গেল। সে কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, দরবারেও কি দেখেছি, উনি জাগিরদারের ছেলে। বৃদ্ধ সন্দিগ্ধভাবে পুনশ্চ প্রশ্ন করিলেন, আর তোমরা ওকে রাজা বলে ডাকছ কেন? বিশুয়া কোনো উত্তর খুঁজিয়া পাইল না। দুগ্ধ দহন করিতে করিতে দেওরাম জবাব দিল, জাগিরদারের ছেলে, উনি একদিন মালিক হবেন, তাই রাজা বলে ডাকি। দাদু উত্তরে সন্তুষ্ট হইলেন না, বলিলেন, ইনি জাগিরদারের মেজ ছেলে, তাও জানো না? সে যাক। বালকের দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, কিন্তু তুমি এদের চিনলে কি করে, জিজ্ঞাসা করি? বালক অত্যন্ত সরলভাবে উত্তর করিল, শিকার করতে এসে এদের সঙ্গে ভাব হয়েছে দাদু। তুমি তো আর প্রত্যেকবার আমার সঙ্গে আসো না, তাই জানো না। কতবার শিকার করে ফিরবার মুখে দেওরামে জোয়ারি রুটি খেয়েছি। দেওরাম আমাকে ভারী যত্ন করে। দাদু বালকের ছলনাহীন মুখের দিকে কিয়ৎকাল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইয়া থাকিয়া শুধু কহিলেন, কি আশ্চর্য! মনে মনে ভাবিলেন, তোমার গতিবিধির উপর এখন হইতে একটু বিশেষ লক্ষ্য রাখিতে হইবে। ব্যাপার ঠিক বুঝা যাইতেছে না। ধারষ্ণ দুগ্ধের পাত্র আনিয়া দেওরাম বালকের হাতে দিল। বালক জিজ্ঞাসা করিল, দাদু তুমি খাবে না? দাদু কহিলেন, না, তুমি খাও, আমার এখনো আহ্নিক বাকি। দুগ্ধপাত্র দুই হস্তে ধরিয়া বালক অদূরে একটি শিলাখণ্ডের উপর গিয়া বসিল। দেওরামও তাহার অনুবর্তী হইয়া পাশে গিয়া দাঁড়াইল। এক চুমুক দুগ্ধ পান করিয়া বালক অন্যমনস্কভাবে আকাশের দিকে তাকাইয়া নিম্নস্বরে বলিল, পরশু অমাবস্যা। দেওরামও অলসভাবে ঊর্ধ্বে দৃষ্ট করিয়া অস্ফুট স্বরে বলিল, হ্যাঁ, লোক সব তৈরি আছে, কোথায় থাকতে হবে? রাক্ষস মুখ গুহর মধ্যে। আমি 1.5 প্রহর রাত্রে আসব, আর 25 জনের বেশি লোক যেন না হয়। তা এবার কোন দিকে যাওয়া হবে? উত্তর দিকে, দক্ষিণে আর নয়। সেদিকে বড় হইচই হয়েছে, দরবার পর্যন্ত খবর গেছে। দাদু তাহাদের দিকে লক্ষ্য করিতেছেন দেখিয়া দেওরাম প্রকাণ্ড একটা হাই তুলিয়া অপেক্ষাকৃত উচ্চকণ্ঠে বলিল, হরিণ কিন্তু এদিকে পাওয়া যায় না। বালক বাকি দুগ্ধটুকু নিঃশেষে পান করিয়া উঠিয়া দাঁড়াইয়া সহজভাবে বলিল, আজ তাহলে চললুম দেওরাম। নুন্নার বিয়ের দিন আমাকে খবর দিও, আমি দাদুকে নিয়ে আসব। দাদু একজন ভারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত, জানো তো? উনি নুন্নার বিয়ে দেবেন। ঘোড়ার পিঠে এক লাফে উঠিয়া বালক বলিল, আর যদি হরিণ ছানা পাও পুনায় নিয়ে যেও। আজ আর দেরি করব না, রাত হয়ে এলো।
দাদুর আবার ভারী ডাকাতের ভয়। বিশুয়া ও দেওরাম দাঁড়াইয়া রহিল। অশ্বারোহী দুজনে বদরী কানন পার হইয়া ঝর্ণার সঞ্চিত অগভীর ক্ষুদ্র জলাশয়ের পাশ দিয়া আবার পাহাড়ে উঠিতে আরম্ভ করিল। এটিই শেষ পাহাড়, ইহার পরই উপত্যকা। কিছুক্ষণ কোনো কথা হইল না। দুজনেই স্ব চিন্তায় মগ্ন। এদিকে অন্ধকার গাঢ় হইয়া আসিতেছে। ঘোড়া দুইটি সতর্কভাবে পর্বতগাত্রে আরোহণ করিতেছে। হঠাৎ চমক ভাঙিয়া বালক দাদর দিকে দৃষ্টপাত করিল। দেখিল দাদু তাহারই মুখের প্রতি সন্দেহাকুল চক্ষে চাহিয়া আছেন। বালক অপ্রতিভ হইয়া পড়িল। তারপর জোর করিয়া হাসিয়া বলিল, কি দেখছ দাদু? এবার আমার মায়ের বিয়ের গল্প বলো। বৃদ্ধ দীর্ঘশ্বাস মোচন করিয়া কিয়ৎকাল নিস্তব্ধ হইয়া রহিলেন এবং আপন মনে বলিলেন, বংশের ধারা বদলানো যায় না। বাঘের বাচ্চা বাঘই হয়, শৃগাল হয় না। ঈশ্বরের এই বিধান। কে জানে, হয়তো এর মধ্যে মঙ্গলেরই বীজ নিহিত আছে। বালক তাহাকে দীর্ঘকাল চিন্তা করিবার অবকাশ না দিয়া পুনশ্চ কহিল, বলো না দাদু। দাদু আবার একটি দীর্ঘশ্বাস ফেলিয়া বলিতে আরম্ভ করিলেন, গল্প অতি সামান্যই, কিন্তু তোমার ঠাকুরদা মালজী ভোসলে যে কি রকম চতুর ছিলেন, এই গল্প থেকে তার পরিচয় পাওয়া যায়। তোমার মাতুল বংশের মতো এত বড় বিখ্যাত যশস্বী বংশ দক্ষিণাত্যে খুব অল্পই আছে। আজ থেকে নয়, 400 বছর আগে আলাউদ্দিন খিলজির আমল থেকে দেবগিরি যদুবংশের নাম দক্ষিণাত্যের পাথরে পাথরে তলোয়ার দিয়ে খোদাই হয়ে আসছে। অতীতের কোন যুগে এই যদুবংশ রাজপুতানা থেকে এসে দেবগিরিতে রাজ্য প্রতিষ্ঠা করেছিল। সে কাহিনী লুপ্ত হয়ে গেছে। দেবগিরির রাজ্য আর নেই, কিন্তু বীরত্বে, ধর্মনিষ্ঠায়, মহানুভবতায় এই বংশ আজও পর্যন্ত হিন্দু মাতৃরই আদর্শ হয়ে আছে। এ হেন বংশে তোমার দাদামশাই লিখুজি যদুরাও একজন পরাক্রমশালী মহা তেজস্বী পুরুষ ছিলেন। 10,000 সিপাহী নিত্য তার রুটি খেত। বিজাপুর, গোলকুন্ডা তাকে জমের মতন ভয় করত। আহমেদনগর রাজ্যের তিনিই ছিলেন প্রধান স্তম্ভ। মালিক অম্বর যদি তার সঙ্গে কপটাচারিতা না করত, কিন্তু সে অন্য কথা। এখন আসল গল্পটা বলি। সে আজ বহুদিনের ঘটনা। তখন আমার বয়স 10-11 বছরের বেশি নয়, কিন্তু সেদিনকার প্রত্যেক ঘটনা আমার স্পষ্ট মনে আছে। সেদিন ছিল ফাগুনি পৌর্ণমাসী, রাজপুতদের একটা মস্ত উৎসবের দিন। দাক্ষিণাত্যে দোল পূর্ণিমার দিন আবির খেলার কথা এই যদুবংশই প্রচার করেছিল। সেদিন দেশের সমস্ত গণ্যমান্য লোক, এমনকি বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর দরবারের বড় বড় হিন্দু আমিরমরা এসে লকুজির কেল্লার মতন বিশাল ইমারতে জমা হতেন। সমস্ত রাত্রি দিনব্যাপী উৎসব চলত। ফাগ, রং এবং সুরার স্রোত বয়ে যেত।
সেবার লকুজির প্রকাণ্ড প্রাসাদের দরবার ঘরে মজলিস বসেছে। মেঝের উপর পার্সি গালিচা পাতা, তার উপর অনেকে বসেছেন। দরবার লোকে লোকারণ্য, সিপাহী থেকে সর্দার পর্যন্ত সকলের অবাধ জাতওয়াত। সামান্য সৈনিক 5,000 সর্দারের মুখে আবির মাখিয়ে দিচ্ছে। মন সর্দার সিপাহীকে মাটিতে ফেলে তার মুখে মদ ঢেলে দিচ্ছে। হাসির হররা ছুটছে, ছোট বড় উচ্চ নিচ্চ কোনো প্রভেদ নেই। এই একদিনের জন্য সকলে সমান, সবাই আমোদে মত্ত। সভার মাঝখানে মস্ত বড় একটা চাঁদির থালায় আবির স্তূপীকৃত রয়েছে। সেই থালা ঘিরে প্রধান প্রধান অতিথিরা বসেছেন। পানদান, গোলাপি পাশ, আতরদান চারিদিকে ছড়ানো রয়েছে। স্বয়ং লকুজি এখানে আসেন, তোমার ঠাকুরদা মালজিও আছেন। মালজি তখন লিখুজির অনুগৃহীত একজন সামান্য সর্দার মাত্র, কিন্তু তার কূটবুদ্ধি ও রণনৈপুণ্যের জন্য লিখুজি তাকে ভারী স্নেহ করতেন। তাই মালজিও সাহস করেই সবাই এসে বসেছেন। সকলের মুখেই আবিরের প্রলেপ, দেহের বস্ত্র এবং মির্জাই রঙে রক্তবর্ণ, চক্ষু ঢুলু ঢুলু। এখানে গানের মজলিস বসেছে। আরো অনেক লোক চারিদিকে ঘিরে গান শুনছে এবং মজা দেখছে। গান গাইছেন আমেদনগরের একজন বুড়ো ওমরা, তার নাম ভুলে গেছি। মস্ত ওস্তাদ বলে তার খ্যাতি ছিল। গড়গড়া টানতে টানতে হঠাৎ তিনি বসন্ত রাগের এক টান মারলেন। সুরের ধমকে পাকা গোফ থেকে একরাশ আবির উড়ে গেল। তোমার ঠাকুরদা মালজি সারঙ্গী কোলে করে ওস্তাদের পিছনে বসেছিলেন। তিনি ওস্তাদের সঙ্গে সঙ্গে সঙ্গীত আরম্ভ করলেন। লিখুজি নিজে মৃদঙ্গ বাজাতে লাগলেন। গান থামলে প্রশংসা ধ্বনির একটা ঝড় বয়ে গেল। লকুজি পাখোয়াজ ফেলে একতলা অম্বুরি আতর পলিতকেশ গায়কের গোফে মাখিয়ে দিলেন। বৃদ্ধ গায়ক একটা দন্তহীন হাসি হেসে চোখ ঠেড়ে আবার গান ধরলেন। বিরাট হাসির একটা হিল্লোল পড়ে গেল। লকুজি ওস্তাদকে কোলে তুলে নিয়ে নৃত্য শুরু করে দিলেন। কি আনন্দের দিনই না গিয়েছে, এখন সব স্বপ্ন বলে মনে হয়। দাদু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। ঘোড়া দুইটি ইতিমধ্যে পর্বত পার হইয়া উপত্যকায় নামিয়া আসিয়াছে। কিন্তু পথ এখনো শিলাসংকুল, আশেপাশে মাটি ফাটিয়া বড় বড় খাদ রচনা করিয়াছে। শুষ্ক পয়প্রণালীর মতো এই খাদগুলি অন্ধকারে বড়ই বিপজ্জনক। ঘোড়া একবার পা ফসকাইয়া উহার মধ্যে পড়িলে কোথায় অন্তর্হিত হইবে তাহার স্থিরতা নাই। এদিকে দিবার দীপ্তিও সম্পূর্ণ নিভিয়া গিয়াছে। কেবল সম্মুখে বহু দূরে পুনার দ্বীপগুলি মিটিমিটি করিয়া জ্বলিতেছে। বালক একাগ্রমনে গল্প শুনিতেছিল। দাদু থামিতেই সাগ্রহে গলা বাড়াইয়া বলিল, দাদু তারপর? দাদু বলিলেন, হুঁশিয়ার হয়ে পথ চলো, রাস্তা বড় খারাপ। তারপর দাদু আবার গল্প আরম্ভ করিলেন। দুটি ছোট ছোট ছেলে মেয়ে এই দরবার ঘরের চারিদিকে খেলা করে বেড়াচ্ছিল। দুজনেরই লাল বেনারসি চেলির জোর পরা, কানে কুন্তল, হাতে বালা, গলায় হাড়। ছেলেটির বয়স 5 বছর আর মেয়েটির 3। এদের দিকে কারোর দৃষ্টি ছিল না।
এরা আপন মনে সারা ঘরময় খেলে বেড়াচ্ছিল। কখন এক সময় মেয়েটি দূর থেকে ছেলেটিকে দেখতে পেয়ে তার সামনে এসে দাঁড়ালো। গম্ভীর মুখে ছেলেটির আপাদমস্তক একবার দেখে নিয়ে আধা আধি ভাষায় প্রশ্ন করিল। ছেলেটিও মেয়েটির দিকে গম্ভীরভাবে তাকিয়ে বললে, আমি সাহু, আমি তীর ছুঁড়তে পারি। তুমি কে? মেয়েটির দুই চক্ষু সম্ভ্রমে ভরে উঠল। সে ফুলের মতো ঠোঁট দুটি খুলে কিছুক্ষণ চেয়ে থেকে আস্তে আস্তে বললে, আমি দিদা। তারপর একটু ভেবে আবার বললে, আমার বাবাও তীর ছুঁড়তে পারে। অতঃপর এই বীর ও বীরকন্যার মধ্যে ভাব হতে বেশি দেরি হলো না। সাহু গিয়ে মেয়েটির গলা জড়িয়ে নিল, মেয়েটিও সাহুর কোমর জড়িয়ে ধরল। এইভাবে তারা অনেকক্ষণ দরবার ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। তাদের মধ্যে চুপি চুপি কি কথা হলো সে তারাই জানে। খুব সম্ভব সাহু তার অসামান্য শৌর্যবীর্যের কথা খুব ফলাও করে ব্যাখ্যা করে মেয়েটির ছোট্ট প্রাণটুকু জয় করে নিচ্ছিল। আর মেয়েটিও বোধহয় নিঃসংশয় সহানুভূতি এবং প্রশংসা দ্বারা সাহুর বীর হৃদয় সম্পূর্ণ বশীভূত করে ফেলছিল। এদিকে গানের মজলিস তখন ঢিলে হয়ে এসেছে। বৃদ্ধ গায়ক 3 পাত্র গুলাবি শরবত খেয়ে কিংখাপের তাকিয়ায় হেলান দিয়ে বসে হাঁপাচ্ছেন। এমন সময় এই দুটি ছেলে মেয়ে গলা জড়াজড়ি করে তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো। এতগুলো লোক চারপাশে বসে আছে, কিন্তু সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। নিজেদের কথাতেই তারা মশগুল। বৈঠকে যারা বসেছিলেন তাদের সকলের মুগ্ধ দৃষ্টি একসঙ্গে তাদের উপর গিয়ে পড়ল। এ কি অপূর্ব আবির্ভাব! আজই দোলের দিনে সত্যিই কি বৃন্দাবন লীলা তাদের চোখের সামনে অভিনীত হচ্ছে। সকলে চোখ মুছে দেখলেন, তাই তো ছেলেটির বর্ণ নবজলধর শ্যাম, আর মেয়েটি বিদ্যুল্লতার মতন গৌরী। মেয়েটির হঠাৎ কি খেয়াল হলো, সে আতর দানে তার ছোট্ট চাপার কলির মতন আঙুল ডুবিয়ে সাহুর নাকের নিচে আঙুলটি বুলিয়ে দিল। সাহু ও আদর আপ্যায়নে কম যাবার পাত্র নয়। সে চাঁদির থালা থেকে এক মুঠি আবির তুলে নিয়ে সযত্নে মেয়েটির মুখে কপালে মাখিয়ে দিলে। সকলে আনন্দে জয়ধ্বনি করে উঠলেন। লক্ষজি আর মালজি ছাড়া আর কেউ জানতেন না যে ছেলে মেয়ে দুটি কে। লক্ষজি উচ্চহাস্য করে উঠলেন, তারপর দুটিকে কাছে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে বললেন, রাধা গোবিন্দজি নয়, এরা আমার মেয়ে আর মালজির ছেলে। বন্ধুগণ, এ দুটির বিয়ে হলে কেমন মানায় বলুন তো? লক্ষজি পরিহাসাচ্ছলেই কথাটা বলেছিলেন। তাছাড়া গুলাবি শরবতের নেশা অল্প বিস্তর ছিল। তার কথা শুনে সকলে হেসে উঠলেন, কিন্তু মালজি ভোসলে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে করজোড়ে সকলকে বললেন, মহাশয়গণ, আপনারা সাক্ষী থাকুন। লিখুজি তার কন্যাকে আমার পুত্রের সঙ্গে বাগদত্তা করলেন। সকলে অবাক হয়ে রইলেন। লক্ষজির নেশা ছুটে গেল। তার মুখ আবিরের প্রলেপের ভিতর থেকে ক্রোধে কালো হয়ে উঠল। তার মেয়েকে, দেবগিরি রাজবংশের মেয়েকে, যে মালজির মতন একজন সামান্য প্রাণী নিজের পুত্রবধূ করার স্পর্ধা করতে পারে, এ তার কল্পনারও অতীত। কিন্তু তবুও কথাটা যে তার মুখ থেকেই বেরিয়ে গেছে, এই কথা অস্বীকার করা চলে না।
মালতীর দিকে কটুমটু করে চেয়ে লিখুজি বললেন, মালজি, তুমি পাগলের মতন কথা বলছো। আমার মেয়ে রাজার ঘরে পড়বে। মালতী পূর্ববৎ জোর করে বললেন, আমার ছেলে আপনার মেয়ের মুখে আবির দিয়েছে, আপনার মেয়ে আমার ছেলের মুখে আদর দিয়েছে, তারপর আপনি তাদের কোলে নিয়ে যা বলেছেন তা উপস্থিত সকলেই শুনেছেন। ধর্মত আপনার মেয়ে আমার ছেলের বাগদত্তা। এখন যদি আপনি সে কথা প্রত্যাহার করতে চান করুন, আমার আপত্তি নেই। ক্রোধে লিখুজি আসন ছেড়ে লাফিয়ে উঠলেন, কিন্তু মুখ দিয়ে তার কথা বেরুল না। একবার সকলের মুখের দিকে তাকিয়ে দেখলেন, কিন্তু তাদের মনোভাব বুঝতেও বিলম্ব হলো না। সকলেই নীরবে মালতীর কথার সমর্থন করছেন। লকুজি নিজের মেয়েকে কোলে তুলে নিয়ে ঝড়ের মতন অন্তঃপুরে চলে গেলেন। মালতীও ছেলে নিয়ে ঘরে ফিরে এলেন। চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে লকুজির মেয়ে প্রকাশ্য দরবারে মালতীর ছেলের বাগদত্তা হয়েছে। কথাটা অবশ্য বেশি দিন চাপা থাকতো না, প্রকাশ হয়ে পড়তই। কিন্তু এমনি তোমার ঠাকুরদার উদ্যমতা আর তৎপরতা যে সপ্তাহের মধ্যেই মহারাষ্ট্রে সর্বত্র এই সুসংবাদ প্রচার হয়ে পড়ল। জনপ্রাণীরও জানতে বাকি রইল না। লকুজি নিষ্ফল ক্রোধে ফুলতে লাগলেন। মালতীর সঙ্গে তার ঝগড়া হয়ে গেল, এমনকি মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে গেল। তিনি প্রতিজ্ঞা করলেন, মালতীর মতন ধড়িবাজ অকৃতজ্ঞ লোককে আর তিনি কোনো সাহায্য করবেন না, বরং তার যাতে অনিষ্ট হয় সেই চেষ্টাই করতে হবে। তার প্রতিজ্ঞা কিন্তু রইল না। যতই বছরের পর বছর কেটে যেতে লাগলো, ততই তিনি বুঝতে পারলেন চতুর মালতী তাকে কি বিষম ফাঁদে ফেলেছে। তিনি বুঝলেন অন্যত্র মেয়ের বিয়ে দিলে মেয়ে সুখী হবে না। যত তার বয়স বাড়ছে, সাহু ছাড়া আর কেউ যে তার স্বামী হতে পারে না এ ধারণা তার মনে ততই দৃঢ় হচ্ছে। তাছাড়া অন্যের বাগদত্তা মেয়ে কেউ জেনে শুনে বিয়ে করতে চায় না। দু চারটে ঘরানা ঘরে সম্বন্ধ করতে গিয়ে লজ্জা পেয়ে লিখুজিকে ফিরে আসতে হলো। শেষ পর্যন্ত তিনি দেখলেন সাহু ছাড়া জিজার গতি নেই। এইভাবে 9-10 বছর কেটে গেছে। মালতী কপাল জোরে এবং বুদ্ধি বলে খুব উন্নতি করেছেন, বিষয় সম্পত্তিও হয়েছে। এদিকে লকুজির বিদ্বেষ অনিচ্ছাক্রমেই কমে আসতে লাগিল। তারপর একদিন নিজের বাড়িতে মালতীকে ডেকে পাঠিয়ে তাকে আলিঙ্গন করে লকুজি বললেন, ভাই, আমারই ভুল। জিজাকে তুমি তোমার ছেলের জন্য নিয়ে যাও। ব্যাস, আর কি, এখানেই গল্প শেষ। মালতীর মতলব সিদ্ধ হলো। মহা ধুমধাম করে তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিয়ে হয়ে গেল। তখন তোমার মায়ের বয়স 13 বৎসর আর সাহুর 15। বিয়ের রাত্রে তোমার মার গর্বোজ্জ্বল হাসি ভরা মুখ আমার আজও মনে আছে। তবে একথা ঠিক যে জন্ম জন্মান্তরের সম্বন্ধ না হলে এত বাধা বিঘ্ন অতিক্রম করে, এত বড় সামাজিক পার্থক্য লঙ্ঘন করে এ বিয়ে কখনোই হতে পারত না। তোমার মা বাবা পূর্বজন্ম স্বামী স্ত্রী ছিলেন। বৃদ্ধ দাদু মৌন হইলেন। কিছুক্ষণ কোনো কথা হইল না। দুজনে নীরবে চলিলেন। অন্ধকার তখন বেশ গাঢ় হইয়াছে। পাশের লোকও স্পষ্ট দেখা যায় না। দাদু লক্ষ্য করিয়া দেখিলেন বালক 2 কর যুক্ত করিয়া ললাটে ঠেকাইয়া বারংবার কাহার উদ্দেশ্যে নমস্কার করিতেছে। দাদু কথা কহিলেন না। অপূর্ব আবেগ ভরে তাহার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিল। কিয়ৎকাল পরে
একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া অর্ধস্ফুট স্বরে বালক বলিল, কি সুন্দর গল্প! আমার মার মতো এমন মা পৃথিবীর আর কারো নেই, না দাদু? দাদু সংযত কণ্ঠে বলিলেন, না, তোমার মায়ের মতো এমন অসামান্য নারী আর কোথাও নাই। সেই 3 বছর বয়স থেকে আজ পর্যন্ত দেখে আসছি, এমনটি আর দেখিনি। পুত্র সমতল ও অনুস্থত হইল। আশ্রয় আশু গৃহে পৌঁছাইবার আশায় দ্রুত বেগে চলতে আরম্ভ করিল। পুনা পৌঁছতে যখন পাদক্রস মাত্র বাকি আছে, তখন কে একজন সম্মুখের অন্ধকার হইতে উচ্চ কণ্ঠে হাঁকিল, হে শিবা, হে গুরুদেব, শিবা হো। বালক শিব্বা চমকিয়া উঠিয়া সানন্দে চিৎকার করিয়া উঠিল, তানা, তানা, তানা। তারপর তীর বেগে সম্মুখে ঘোড়া ছুটাইয়া দিল। অন্ধকারে বালক তানাজি মালেশ্বর ঘোড়ার উপর বসিয়াছিল। তানা! শিব্বা প্রায় তাহার ঘাড়ের উপর গিয়া পড়িল। তানাজি তিরস্কারের সুরে বলিল, আজ কি আর বাড়ি ফিরতে হবে না? কোথায় ছিলে এতক্ষণ? মা কত ভাবছেন, শেষে আর থাকতে না পেরে আমাকে পাঠালেন। শিব্বা ঘোড়ার উপর হইতেই তানাজির গলা জড়াইয়া ধরিয়া বলিল, মা কোথায় রে তানা? তানাজি বলিল, কোথায় আবার, বাড়িতে দোরগোড়ায় দাঁড়িয়ে পথের পানে চেয়ে আছেন। তোমার এত দেরি হলো কেন? তারপর গলা খাটো করিয়া বলিল, দেবরামের সঙ্গে দেখা হলো নাকি? ওদিকে কি খবর? কবে? শিব্বা অন্যমনস্ক ভাবে বলিল, খবর ভালো, অমাবস্যার রাত্রে সব ঠিক হয়েছে। চল তানা, শিগগিরই বাড়ি যাই। মাকে সমস্ত দিন দেখিনি, ভারী মন কেমন করছে। দুই কিশোর বন্ধু তখন নীর প্রতিগামী পাখির মতো দ্রুত বেগে গৃহের দিকে অগ্রসর হইল, আর বৃদ্ধ দাদুদি কন্ডু বহু দূর পশ্চাতে পড়িয়া রহিলেন।